আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওটা রেগুলার কোনো ব্লগ না, আজকে আমি FZ25 এর রিভিউ করছি। আর রিভিউটা আসলে আজকে করছি বললে ভুল হবে। আমি রিসেন্টলি বাইকটা নিয়ে একটা ট্রিপ দিয়ে এসেছি, আর ওই ট্রিপ নিয়ে আজকে ওভারঅল কথা বলবো এই বাইকটার প্রোজ এবং কনস নিয়ে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমি তাদেরকে বলে দিয়েছি যে আমি শুধু ভালো কথা বলতে পারবো না বাইকের, খারাপ যদি কিছু পাই আমি খারাপ কথা অবশ্যই বলবো। সো এতটুকু আস্থা যারা ভিউয়ার্স তারা আমার উপর রাখতে পারেন যে আমি এই বাইকের শুধু গুণ গাবো কিন্তু কোনো বদনাম গাবো না, বিষয়টা এমন না। এটার যদি কোনো বদনাম থেকে থাকে আমি সেটা অবশ্যই বলবো ইন দিস রিভিউ। এবার আসি ইয়ামাহা FZ সিরিজ নিয়ে। অ্যাকচুয়ালি ইয়ামাহা FZ সিরিজ আমরা বাংলাদেশে 2009 থেকে দেখছি সম্ভবত, বিশেষ করে যখন বাংলাদেশে FZ16টা লঞ্চ হয় প্রথম। আর ওই সময় ওই বাইকটা একটা রেভলিউশন ক্রিয়েট করেছিল, বিকজ তখন ট্রেডিশনাল যে কটা বাংলাদেশে বাইক অ্যাভেলেবেল ছিল, মোস্ট অ্যাট্রাকটিভ গুড লুকিং মাস্কুলার বাইক হিসাবে FZ16 ওয়াজ লঞ্চড। সেকেন্ডলি ইট হ্যাড টিউবলেস ফ্যাট টায়ার্স 140 সেকশনের, দ্যাট ওয়াজ অ্যানাদার রেভলিউশনারি থিং ব্যাক দেন। এছাড়া আরেকটা জিনিস ওই টাইমটাতে ইউনিক ছিল, সেটা হচ্ছে রিয়ার মোনোশক। বিকজ আমরা তখন যে কটা বাইক পাচ্ছিলাম ওই টাইমটাতে মেজরিটি ছিল কনভেনশনাল টুইন সাসপেনশন অ্যাট দি ব্যাক, সে জায়গায় ইয়ামাহা প্রথমবারের মতো নিয়ে এসেছে মোনোশক রিয়ার সাসপেনশন। সো দ্যাট ওয়াজ ভেরি ইউনিক ব্যাক দেন। বাট এই বাইক যেটা লঞ্চ হয়েছিল 2009-এ, অ্যাকচুয়ালি FZ সিরিজ ডিড নট স্টার্ট ফ্রম দেন। দ্য অরিজিনাল হিস্ট্রি ডেটস ব্যাক টু প্রবাবলি 2004 when the Yamaha FZ6 and FZ1 was launched. আর FZ6 means 600cc, FZ1 means 1000cc, লিটার ক্লাস ইঞ্জিন। তো এই দুটো বাইকের একটা বিশেষত্ব হচ্ছে ওই টাইমটাতে স্পোর্টস বাইকের যে ইঞ্জিনগুলো ছিল, ফর এক্সাম্পল Yamaha R6 অ্যান্ড Yamaha R1, ওই দুটারই ডিটিউন্ড ভার্সন ইঞ্জিনটা ইউজ করা হয়েছিল FZ সিরিজে, FZ6 অ্যান্ড FZ1 টু বি প্রিসাইজ। তো ডিটিউন মানে একটু পাওয়ার কম, বিকজ ইট ওয়াজ মোর স্ট্রিট ওরিয়েন্টেড রাদার দ্যান ট্র্যাক ওরিয়েন্টেড পারফরমেন্স। সো এই জন্য একটু ডিটিউন করা ছিল, দ্যাট ওয়াজ ওয়ান থিং। আর আরেকটা মেজর অ্যাট্রাকশন ছিল, অ্যাজ উই নো, দি ইনলাইন 4 ইঞ্জিন, দ্যাট মিনস 4 সিলিন্ডার্স। সো FZ সিরিজটা মূলত 4 সিলিন্ডার ইঞ্জিন দিয়েই স্টার্ট হয়, ইনলাইন 4, অ্যান্ড দ্যাট ওয়াজ দি বিগেস্ট অ্যাট্রাকশন অ্যাট দ্যাট টাইম, যে স্ট্রিট মোটরসাইকেলসে আপনি ইনলাইন 4 ইঞ্জিন পাচ্ছেন, দ্যাট টু ফ্রম দি বাইকস দ্যাট আর ফ্রম দি রেস স্পেক্স। তবে এই ধরনের যে বিগ বাইকগুলো আছে এগুলো আসলে হাতে গোনা কিছু দেশ ছাড়া, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো ছাড়া আমাদের সাবকন্টিনেন্টের জন্য সুটেবল ছিল না। এই জন্য সাবকন্টিনেন্টের জন্য একটি মিড স্পেকের মোটরসাইকেল দরকার ছিল from the entry level, and that is how the FZ16 came into mind. The design of FZ16 is directly inspired and adopted from its bigger brothers, the one that I've mentioned earlier. FZ16 লঞ্চ হওয়ার পর তারই কন্টিনিউশনে আরও অনেকগুলো মডেল মার্কেটে এসেছে আপ আনটিল 2015, ইনক্লুডিং সেমি-ফেয়ার্ড ভার্সন নোন অ্যাজ দি ফেজার। সো এই ফেজার 150 এবং FZ সিরিজের FZ16 থেকে নিয়ে FZ, FZS এই ধরনের অনেকগুলো মডেল 2015 পর্যন্ত এসেছে। তারপরে আরেকটা সেকেন্ড জেনারেশন বাইক এসেছে, which was launched in 2015, known as the FZ version 2 or the FZFI, which is the fuel injected version of its predecessor. পুরনো ভার্সনে ছিল কার্বোরেটেড ইঞ্জিন, আর এই নতুন মডেল যেটা 2015-তে লঞ্চ হয়েছে সেটাতে ছিল ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। সো FZ এবং ফেজার এই দুটাই লঞ্চ হয় মার্কেটে 2015-তে। আর তারপর কিন্তু খুব বেশি ফেজার যে মডেলটা আছে সেটা খুব বেশি আপগ্রেডেশন বা আপডেট আসলে করা হয়নি গ্লোবালি, বিকজ ম্যাস মার্কেটে কিন্তু যখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের স্ট্যাটিস্টিক্স নিয়ে স্টাডি করা হয় তখন দেখা যায় যে নেকেড ভার্সন বা নেকেড স্ট্রিট মডেলগুলোর প্রতি চাহিদা বেশি, সেলসও এটার বেশি। সো ফেজারের দেখা যাচ্ছে সেলসটা ডে বাই ডে খুব বেশি গ্রো করতেছিল না। অ্যান্ড অন দি আদার হ্যান্ড দি নেকেড ভার্সন, দি নেকেড কাউন্টারপার্ট FZ সিরিজ, দ্যাট ওয়াজ ডুইং well. The sales was going up, and that's how they decided to go on and launch further models such as the FZ version 3 and the FZ version 4. Since then, the FZ series has been doing very well in our market as well as the neighboring countries in the subcontinent. এই বাইকগুলোর পাশাপাশি সাবকন্টিনেন্টে FZ25 এবং ফেজার 250 লঞ্চ হয়
কোয়ার্টার লিটার সেগমেন্টের মার্কেটটা ধরার জন্য। ওই টাইমটাতে খুব বেশি কম্পিটিশন ছিল না মার্কেটে, বিকজ ইয়ামাহার পাশাপাশি অন্য কম্পিটিটররা এই সেগমেন্টে তেমন কোনো বাইক লঞ্চ করেনি। সো ইয়ামাহা ওয়াজ ডুইং ভেরি গুড উইথ দি FZ25 অ্যান্ড ফেজার 250। আনফর্চুনেটলি লঞ্চ হওয়ার এক বছরের মাথায় তাদের একটা প্রবলেম দেখা দেয় বাইকগুলোতে, সেটা হচ্ছে ইঞ্জিন হেডের যে বোল্টগুলো আছে সেগুলো ওভার টাইম ইউজ করতে করতে লুজেনিং হওয়া স্টার্ট হয়, দ্যাট মিনস লুজ হয়ে যাচ্ছিলো, অ্যান্ড এই কমপ্লেনটা সবার আসতেছিল। সো হোয়াট ইয়ামাহা ডিড ওয়াজ রিকল অলমোস্ট 23,000 ইউনিটস প্রডিউসড ফ্রম 2017 অনওয়ার্ডস। আর এই রিকল করার ব্যাপারটা কিন্তু আমি পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করি, বিকজ ইট টেক্স আ লট অফ গাটস টু admit your own mistake. A brand admitting their production faults is a big thing, to be honest. And আমি মনে করি এই ধরনের বোল্ড মুভ আসলে যখন কেউ নেয় to recall something that they have recently launched or produced, it means that they are actually caring about their consumers. Think about their consumers more than the business they are doing. So এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ মার্কেটে এমন অনেক ব্র্যান্ড আছে যারা একবার প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার পরে কে কিনেছে, কী অবস্থায় আছে এটা নিয়ে মাথা ব্যথা তাদের থাকে না। বাট বিগ ব্র্যান্ডস হ্যাভ দ্যাট হেডেক as well. And recall as in, since this problem is fixable, they actually provided free service to all the consumers over the years so that this issue does not persist anymore. And that being said, আবারও এক বছরের মাথায় unfortunately Yamaha India decided to discontinue the bike, and the reason behind this was the poor sales volume of the FZ25 and Fazer 250. তো একটা বাইকের সেলস ভলিউম কমে যাওয়া, ডিসকন্টিনিউ হয়ে যাওয়া মানে কি বাইকটা খারাপ? যদি এমনই হয়ে থাকে তাহলে আমার আর একটা ইন্ডিয়ান জনপ্রিয় বাইকের এক্সাম্পল না দিলেই নাই বলতেই হবে, সেটা হচ্ছে দি হোন্ডা CBR 150 অ্যান্ড দি CBR 250। এই দুটা মডেল কিন্তু ইন্ডিয়ান মার্কেটে বেশ কয়েকবার ডিসকন্টিনিউ হয়েছে। বাট আর দিস বাইক রিয়েলি দ্যাট ব্যাড? এটা যারা ইউজ করেছে, যারা ইউজ করছে এখনও বাংলাদেশে অনেকেই করছে, তারা ভালো বলতে পারবেন। আ বাইক আন্ডারপারফর্মিং when it comes to sales volume does not mean that the bike is necessarily bad. আর এই বাইকটা সেই সাথে ইন্ডিয়ান মার্কেটে ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে, বাট বাংলাদেশে লঞ্চ হয়েছে, এটা নিয়েও কিন্তু অনেক কথা আমরা শুনছি। সো আসলে কি বাইকটা ভালো না খারাপ, এটা নিয়ে এখন আমরা কথা বলবো। ওকে, সো এইবার বাইকের একটা ওয়াকারাউন্ড শর্ট ইমপ্রেশন দিই, বিকজ রাইড অ্যারাউন্ড ইমপ্রেশন তো আসছেই। তার আগে হচ্ছে বাইকের মোটামুটি ফার্স্ট ইমপ্রেশনে যে বিষয়গুলো আসলে ভালো লাগার মতো সেগুলো আমি নিয়ে একটু কথা বলি। তবে বাইকের ওয়াকারাউন্ড রিভিউয়ের আগে কিছু জিনিস আমি বলে রাখি। আমি বাইকের স্পেকসগুলো পাশাপাশি বলছি না বা রিপিট করছি না। স্পেকসগুলো আপনারা স্ক্রিনের নিচেই দেখবেন, এক একটা করে কন্টিনিউয়াসলি একটার পর একটা আসছে, কারণ বেসিক স্পেকসগুলো আপনি গুগলে সার্চ করলেই পাবেন, লাইক দি টর্ক, বিএইচপি, হুইল বেস অ্যান্ড সিট হাইট অ্যান্ড অল। সো এটা দেখা যাচ্ছে আমি যখন যে কথাটা বলবো ওটার পাশাপাশি আপনারা একটা হাইলাইট আকারে পাবেন। প্রথমত বাইকটার যদি আমি সেগমেন্টেশন পজিশনিংয়ের কথা বলি, এটা একটা কমিউটার এবং নেকেড স্পোর্টসের মাঝামাঝি অবস্থানে আছে আমি যেটা মনে করি। একেবারে কমিউটার না, আবার একেবারে স্ট্রিট ফাইটার টাইপ নেকেড স্পোর্টস বাইকও না। এটার রিজন হচ্ছে, ফর এক্সাম্পল, এখানে কিন্তু কোনো মিডল স্ট্যান্ড নাই বাই ডিফল্ট, অপশন আছে বাট নাই। নর্মালি কমিউটার বাইকগুলোতে আমরা জানি যে সবগুলো বাইকে মিডল স্ট্যান্ড কিংবা ডাবল স্ট্যান্ড যেটাকে আমরা বলে থাকি সেটা থেকে থাকে, কিন্তু এখানে নাই। সো নেকেড স্পোর্টসে কিন্তু এই জিনিসটা থাকে না। সো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিলাম। বাট দ্য লুকস, the design language also speaks for itself. It's not just a regular commuter bike, because see, there is a split seat over here, ঠিক আছে, there's a muscular tank, and then again there are two shrouds which makes it even muscular. আগের যে এফসি বাইকগুলো ছিল সেগুলো কিন্তু আমি যদি একটু বলিউডের এক্সাম্পল দিই, বলতে পারি যে those were like, you know, Salman Khan of the Bollywood. This is a little bit more lean, a lean muscular bike. I would call this more like the physique of Hrithik Roshan. So lean muscular হয়েও বাইকটা দেখতে একটু কম্প্যাক্ট, বসার পর বলেন বা সাইড ভিউ থেকে মনে হলেও অ্যাকচুয়ালি কিন্তু দিস বাইক ক্যান হোল্ড 14 লিটার্স অফ ফিউল। সো আই বিলিভ দিস ইজ ভেরি গুড ইন ইটস ক্লাস। আর 14 লিটার্স অফ ফিউল মিনস দ্যাট আপনি অন অ্যান অ্যাভারেজ আপনি 35 to 38 কিলোমিটার্স পার লিটারের মাইলেজ পেলেও ইউ ক্যান গেট ফিউল রেঞ্জ অফ 500 কিলোমিটার্স, which is
ভেরি গুড টু বি অনেস্ট। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা প্রায় সময় ফিউলের কথা যেহেতু বলছি, একটা কথা মাথায় আসে যে বাংলাদেশের তেলের কোয়ালিটি খারাপ, ফিউলের দেখা যাচ্ছে অনেক ঝামেলা হয়, রন নাম্বার দেখা যাচ্ছে অনেক কম। আসলে যতই কম হোক, যতই ভালো হোক, সেটা অন্য একটা টপিক। বাট এখানে যদি আপনি ওকেশনালি বাধ্য হয়ে যান, মাঝে মধ্যে খুব খারাপ তেল নিতে বাধ্য হয়ে গেছেন, তেল শেষ হয়ে গেছে, খোলা তেল ঢালতে হয়েছে, দিস বাইকস ইঞ্জিন ক্যান অ্যাকচুয়ালি হ্যান্ডেল occasional bad fuel because এটার compression ratio খুব একটা বেশি না, it's just 9.8:1. বাইকটা যেমন আমি প্রথমে বলছিলাম যে pretty well positioned between a full naked sports and a full commuter, because এখানে আপনারা দেখতে পাচ্ছেন there is a split seat design, so এটা পুরোটা সিঙ্গেল সিট না, there is a split seat design over here. আর split seat হলেই কিন্তু বাইক যে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, খুব বেশি স্পোর্টি হয়ে যায়, বিষয়টা কিন্তু নট অলওয়েজ, বিকজ এখানে সিটটা স্প্লিট হলেও দ্য সিট উইথ ইজ ভেরি গুড। সো আপনি যখন বসবেন আপনার এন্টায়ার ব্যাগটা খুব ওয়েল পজিশনড হবে অন দ্য কুশন অফ দ্য সিট। তারপর আসছি এটা রিয়ার সিটের কথা। রিয়ার সিটটা দেখা যাচ্ছে ইউজুয়ালি আমাদের নেকেড স্পোর্টস বা অনেক এখনকার কমিউটার সেগমেন্টের বাইক যেগুলো আছে, ওখানে একটা কমপ্লেন থেকে যায় দ্য বাইকস রিয়ার প্যাসেঞ্জার সিট ইজ নট ভেরি গুড অর কমফোর্টেবল। এখানে কিন্তু যথেষ্ট কুশনিং আছে অ্যান্ড ইটস কোয়াইট বিগ, so the surface area of both the rider's seat as well as the pillion seat is quite well. সিটের কমফোর্টের পাশাপাশি আসলে সিট হাইট না বললেই নাই, বিকজ ইফ দ্য সিট হাইট ইজ ভেরি হাই দেন দ্য রাইডার ইজ নট গোয়িং টু বি কমফোর্টেবল, বিকজ আপনি যদি দুইটা পা মাঝে মধ্যে ট্রাফিক বা অন্যান্য সিচুয়েশনে অফ রোডে না বসাতে পারেন, দ্যাট ইজ আ বিগ প্রবলেম। সো এই বাইকের সিট হাইটটা কিন্তু মোটামুটি লো আছে, ইট স্ট্যান্ডস অ্যাট 795 millimeters, which is quite good. সো শর্ট হাইট রাইডার্স যারা আছে তারাও মোটামুটি খুব কমফোর্টেবলি এই বাইকটা রাইড করতে পারবে। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও কিন্তু যথেষ্ট, সো 160 millimeters of ground clearance combined with a seat height of 795 is a gem, I would say. এবার এই বাইকের এক্সস্ট নোট নিয়ে একটু কথা বলি, বিকজ আমি যতটুকু ফিল করেছি এই বাইকের এক্সস্ট নোটটা খুব বেশি লাউড না, আবার পাশাপাশি দেখা যাচ্ছে খুবই বেসি একটা ফিচার দিয়ে থাকে। সো ইটস ভেরি প্লেজেন্ট টু দ্য ইয়ার্স, লেটস হিয়ার ইট। আর যদি বাকি জিনিসগুলো নিয়ে বলি, দ্যার ইজ আ রিয়ার টায়ার হাগার, যেটাকে আমরা মাডগার্ড বলে থাকি, দ্যাটস দেয়ার অ্যাজ ডিফল্ট। তারপরে দ্য সিটিং পশ্চার যদি আমি আপনাদেরকে বলি, ওকে, সো দ্য সিটিং পশ্চার ইজ কোয়াইট কমফোর্টেবল। দ্য বাইকস হ্যান্ডেল খুব বেশি আপরাইট বলবো না, ইটস ভেরি ওয়েল ব্যালেন্সড। যেটা আমি বলছিলাম যে এটা প্রপারলি কমিউটার সেগমেন্টের বাইকও না, আবার অ্যাট দি সেম টাইম নেকেড স্পোর্টসও না। এটার যে ফুট রেস্ট পজিশন, ইটস প্রেটি মাচ সেন্টার্ড, সো ইউ ক্যান সি দি অ্যাঙ্গেল ওভার হিয়ার, ইটস ভেরি কমফোর্টেবল। যখন আমি এখানে হ্যান্ডেলে মানে হাতগুলো রাখি তখনও আমার এখানে কোনো স্ট্রেস পড়ছে না। তো আমি বলবো না যে এটা খুব বেশি নিচু, আবার খুব বেশি আপরাইট, বিষয়টা এমনও না। সো আমার হাইট a little above 5 feet 7 inches, আমার জন্য this is pretty well balanced actually. The ergonomics of the overall bike is very much into the comfort orientation, I would say. বাইকে বসে আমার যতটুকু মনে হয়েছে সেটা আমি বললামই, বাট আমি অ্যাকচুয়ালি রাইডও করেছি বাইকটা, সেটা নিয়ে আমি আবার পরে আরও বিস্তারিত বলছি। রাইড করার সময় আসলে আমার কাছে এটা কেমন কমফোর্টেবল মনে হয়েছে, বিকজ আমরা সবাই এ পর্যন্ত এটার কি সেলিং পয়েন্ট যেটা বা ইউনিক সেলিং পয়েন্ট ইউএসপি হিসাবে আমরা কমফর্টকে প্রায়োরিটি দিচ্ছি। সো এটা আসলে কতখানি কমফোর্টেবল সেটা আমি রাইড করার সময় বলবো। শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আমি এই বাইকটা আগে রাইড করব, তারপরে রিভিউ দিব। সো চলেন এবার আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্সের কথা বলি। সো রাইড করার জন্য আমি আসলে ডিসাইড করছিলাম যে কোথায় যাওয়া যায়। প্রথমে মাথায় আসছে সাজেক ভ্যালি, ঢাকা থেকে সাজেক যাব। তো সাজেক যাওয়ার প্ল্যানই ঠিক করেছিলাম, কিন্তু প্রথম মে লেবার ডে দিন যখন আমি বের হই, আনফর্চুনেটলি সাজেক যাওয়ার পথে কুমিল্লাতে মোটামুটি একটা অ্যাক্সিডেন্ট হয়, আই এম নট শিওর কিসের, বাট পুরো রাস্তা যাওয়ার পথটা মনে হয় অ্যাটলিস্ট 4 to 5 আওয়ার্সের জন্য ব্লক ছিল। এমনকি আমাদের না পারতে রং সাইড দিয়ে হাইওয়ে দিয়ে যতখানি যেতে পেরেছি, গিয়ে দেখা যাচ্ছে সম্ভবত ময়নামতির একটু আগে, তারপরে গিয়ে দেখা যাচ্ছে জ্যামটা ক্লিয়ার হয়েছে, এরপর সঠিক রাস্তায় চলে এসেছি। তো এটা করতে করতে দেখা যাচ্ছে সাজেক ভ্যালি যাওয়ার জন্য আমাদের বাগাইছড়ি থেকে যে এসকর্ট থাকে বিজিবির, সে এসকর্টের একটা টাইম থাকে নির্দিষ্ট, ওই টাইমটা আনফর্চুনেটলি আমি মিস করে বসি।
কোনোভাবে আমি যতই চেষ্টা করি না কেন সেম ডে রেসকোরটা ধরা পসিবল ছিল না। পরে মন খারাপ করে দেখা যাচ্ছে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাই। মন খারাপ করার রিজনটা হচ্ছে 2018 সালে আমি লাস্ট সাজেক ভ্যালি গিয়েছিলাম। তো এবার খুব ইচ্ছা ছিল যে হ্যাঁ সাজেকে যাব, ন্যাচারাল এনভায়রনমেন্ট পাবো, রাইডও করব, হাইওয়েও পাবো, হিলসও পাবো। বাট পরে মনে হলো যখন এত ট্রাফিক কনজেশনের মধ্যে রাইড করেছি, নাও আই নিড এ বিট অফ রিল্যাক্সেশন। সো আমি চলে যাই পতেঙ্গার দিকে চট্টগ্রামের, অ্যান্ড পতেঙ্গাতে গিয়ে আমি একটু বিচের পাশে রাইড করি, বাইকটাকে একটু বোঝার চেষ্টা করি। সেই সাথে আমি প্ল্যান করছিলাম যে নেক্সট কোথায় যাওয়া যেতে পারে। পতেঙ্গা সি বিচের ফিলটা পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে না, কক্সবাজারের সমুদ্রের পাড়ের যদি ফিলটা নিতে পারি তাহলে আরও ভালো হয়। সো ওইখান থেকে প্ল্যান চলে আসে মাথায় যে কক্সবাজার যাব এবং কক্সবাজার থেকে পরবর্তীতে আমরা চলে যাব বান্দরবনের দিকে, সো দ্যাট আই ক্যান হ্যাভ আ প্রপার এক্সপিরিয়েন্স অফ হাইওয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ দি হিলস। আর সিটিতে তো ঢাকায় চালিয়েছি, সে সাথে চট্টগ্রাম এবং হচ্ছে কক্সবাজার এই শহরগুলো তো থাকছেই। সো বেসিক্যালি ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার শহর মিলিয়ে আমি 250 কিলোমিটার্সের মতো সিটি রাইড এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব। সেই সাথে দেখা যাচ্ছে এই সিটি রাইডের এক্সপিরিয়েন্সের পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া এবং কক্সবাজার যাওয়া আসা সব কিছু মিলিয়ে 800 কিলোমিটার্সের হাইওয়ে এক্সপিরিয়েন্স থাকছেই। অ্যান্ড বাকিটুকু যেটা আছে সেটা হচ্ছে আমার বান্দরবনের হিলসের এক্সপিরিয়েন্স। এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো থেকে আমি যা যা ভালো দিক পেয়েছি, যা যা খারাপ দিক পেয়েছি বাইকের, সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবার আসি বাইকের সবচেয়ে আলোচিত যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়ে থাকে, সেটা হচ্ছে বাইকের পাওয়ার এবং টর্ক ফিগার্সগুলো। খাতা কলমে খুব বেশি না হলেও, তবে যখন আপনি বাইকটা প্র্যাকটিক্যালি রোডে চালাবেন তখন কিন্তু এইটার লো এন্ড পাঞ্চটা বেশ ভালোই ফিল করা যায়। এবং এই লো এন্ড পাঞ্চটা মিড আরপিএম রেঞ্জ পর্যন্ত আপনি কন্টিনিউসলি পাবেন, বিকজ এটার পিক টর্ক ডেলিভার হয় 6000 আরপিএমে। সো বুঝতেই পারছেন কেন এটার লো এন্ড পাঞ্চটা বেশ ভালো। এবং এই টর্কি নেচার যেটা আছে এই বাইকের, সেটাই কিন্তু যথেষ্ট ফর সিটি রাইডস অ্যান্ড ভেরি গুড হাইওয়ে রাইডিং এক্সপিরিয়েন্স, বিকজ মোর দ্যান বিএইচপি we need torque when it comes to overtaking in the highways. So overtaking in the highways is pure fun. যে কমপ্লেনটা ইউজুয়ালি পুরানো এফজি জেনারেশন যেগুলো আছে, বিশেষ করে 150 সেগমেন্টের, সেটাতে মোটামুটি একটা কমপ্লেন ছিল যে বাইকটা খুব বেশি টর্কি না, টর্ক খুবই কম, হাইওয়েতে ওভারটেক করার সময় কষ্ট হয়। বাট দিস গিভস আ টোটালি ড্রামাটিক ডিফারেন্ট এক্সপিরিয়েন্স when it comes to overtaking. সেই সাথে কিন্তু এই বাইকটা যথেষ্ট স্মুথ। ইন মাই ওপিনিয়ন আই উড সে মিড আরপিএম পর্যন্ত ইটস বাটার স্মুথ। হ্যাঁ, হাই আরপিএমে গেলে তখন আপনি কিছুটা একটা ওয়াইবি ফিল পাবেন, এটা ইউজুয়ালি সব বাইকেই থাকে, এই বাইকেও আছে। হাইওয়েতে ওভারটেকিংয়ের পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে হর্ন। মাঝে মধ্যে কিন্তু হর্ন দিতে হয়, আর এটার হর্ন যথেষ্ট ডিসেন্ট। ইটস নট লাউড, ইটস নট ভেরি লো অ্যাজ ওয়েল। সো দি স্টক হর্নস আর গুড ইনাফ ফর দি হাইওয়েজ অ্যাজ ওয়েল। হাইওয়েতে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যখন আপনি বাইক রাইড করবেন তখন মাঝে মধ্যে কিন্তু আপনার ম্যানুভার করতে হয়। বিশেষ করে ওভারটেকিংয়ের সময় আপনি স্ট্রেট লাইনে তো ওভারটেক করবেন না, মাঝে মধ্যে আপনার একটু বামে নিতে হয়, একটু ডানে নিতে হয়, একটু কাটতে হয়। সো দ্য হ্যান্ডলিং অফ দিস বাইক ইজ ভেরি গুড অ্যাজ ওয়েল। ডিসপাইট হ্যাভিং a curve weight of around 153 kilograms, it still has a very low center of gravity. That being said, the bike is very nimble and agile. এর আগে কিন্তু আমি সিটিং পশ্চার এবং সিটিং পজিশন নিয়ে কথা বলছিলাম, দ্যাট ইজ ভেরি কমফোর্টেবল। সিটি রাইডিংয়ের জন্য শুধু নয়, এটা কিন্তু আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখনও when you are going for very long stretches, continuously riding for endless hours, আপনার বডিতে কোনো ফেটিক ফিল হবে না, বিকজ I didn't have it either. So the positioning when you are sitting on this bike is quite comfortable. The footrest position, the handlebar position, the way you are putting your arms on the handlebar is just perfect for a commuter come naked sports bike, because this is somewhere in between. হাইওয়েতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে when you riding at night, তখন হেডলাইট প্রজেকশনের আলোটা কতখানি in stock is very important. This bike having a projection LED headlight has performed very good during my night rides. Almost all of the highway was well illuminated with the stock headlight setup, and when I was using the high beam it was even more comfortable.
একটা মজার জিনিস হচ্ছে যেটা ইউজুয়ালি আমি অন্য বাইকে পাই নাই, সেটা হচ্ছে রিজার্ভে যখন চলে আসে বিশেষ করে ইএফআই বাইকগুলো, তখন কিন্তু আপনার লাস্ট বার যেটা ব্লিঙ্ক করবে ওইটাই মানে হচ্ছে রিজার্ভ আপনার চলে এসেছে। কিন্তু রিজার্ভে আপনি কতটুকু চালিয়েছেন এটা কিন্তু আপনার ম্যানুয়ালি হিসাব রাখতে হবে। বাট দিস বাইক হ্যাজ আ সেপারেট ফিউল ট্রিপ মিটার, সো ওয়েন ইট স্টার্টস ব্লিঙ্কিং তখন হচ্ছে রিজার্ভে যখন চলে আসবে এক্স্যাক্টলি ওই মোমেন্ট থেকে আর একটা ট্রিপ মিটার এফ দিয়ে ডিনোট হওয়া চলে আসবে, দ্যাট হাউ মেনি কিলোমিটার্স ইউভ বিন রাইডিং দিস বাইক with the reserve fuel. So this gives you a reminder that you have to take fuel, and usually reserve fuel 2.5 liters এর মতো থাকে. So that being said, you can guess with an average economy of fuel standing at 35 kilometers per liter, you can roughly ride for 70 to 80 kilometers with the reserve fuel. এতক্ষণ যা বলেছি তা ছিল আমার সিটি এবং হাইওয়ে রাইডের এক্সপিরিয়েন্স। এখন আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে বান্দরবনে যাওয়ার পরের আমার এক্সপিরিয়েন্স, বিকজ I got the chance to ride the FZ25 on the Bangladesh's highest motorable road known as Dim Pahar. So Dim Pahar is approximately at an elevation of 2,500 feet above the sea level. ওই জায়গায় যেতে you have to go through some steep hills. তো ওই স্টিপ হিলসে যাওয়ার যে আমার এক্সপিরিয়েন্স, দ্যাট ওয়াজ কোয়াইট গুড বিকজ অফ দি টর্কি নেচার অফ দি বাইক, which I have been saying previously. So the torque delivery when it comes to riding steep hills is excellent, because first এবং সেকেন্ড গিয়ারে যেসব জায়গায় নর্মালি যে বাইকগুলো যায়, I was able to ride up on those places on second, third and at times on the fourth gear as well. So that's because 6000 RPM হচ্ছে পিক টর্ক। সো 3 থেকে 4000 RPM যদি আপনি কনস্ট্যান্ট চালা থাকেন হিলসে, হঠাৎ করে যখন আপনি থ্রটলটা মোচড় দিবেন, you get quite a bit of power delivered because of the peak RPM being at 6000. So 4000 onwards it's going to the peak, and that's when you get a good amount of torque. সেই সাথে যখন কর্নার্সগুলো আসছিল, I was able to lean very comfortably. আমার কোনো ধরনের প্রবলেম ফিল হচ্ছিল না। I was being very comfortable because usually আমি নেকেড বাইকস চালিয়ে অভ্যস্ত না, আমি ফুল ফেয়ার্ড বাইকস এবং এডিভি টাইপের যে মোটরসাইকেলগুলো আছে সেগুলো চালিয়ে থাকি। তো সেই জায়গায় যখন আমি হঠাৎ করে একটা নেকেড বাইক চালিয়েছি এত বছর পর, অ্যান্ড আই ওয়াজ স্টিল বিং এবল টু পুশ অ্যাট দি হিলস, অ্যাট দি কর্নার্স, টাইট কর্নার্স এজ ওয়েল, হেয়ারপিন বিনস তো থাকছেই, সে জায়গায় কিন্তু আমি কোনো অংশে আমার থ্রটল ছেড়ে ভয় চালাতে হয় না, বিকজ দি বাইক পারফর্ম ভেরি ওয়েল when it came to its handling performance as well as cornering ability. So the bike has a 100 section tire in the front and a 140 section tire at the back, but previous generation এর তুলনায় this has a higher profile tire. Higher profile as in আগেটা ছিল 140/60 into 17, আর এখন যেটা আছে সেটা হচ্ছে 140/70, that means the aspect ratio is higher. So এটার টায়ার প্রোফাইলটা একটু হাই। This is an added advantage I would say, because আগেরটার হ্যান্ডলিং ছিল কাইন্ড অফ লাইক আ বোট, মানে আপনি লিন করছেন, সো ইট ইউজ টু গিভ অ্যান অপোজিট ফোর্স টু গেট দি বাইক আপ ব্যাক স্ট্রেট অ্যাগেন। বাট এটা কিন্তু যত আপনি লিন করবেন আপনার মনে হচ্ছে যে আরও লিন হবে, অ্যান্ড একটা পয়েন্টে হয়তো আপনি পড়েও যেতে পারেন। বাট আই এম জাস্ট সেইং দিস টু এক্সপ্লেন যে লিনিং এবিলিটি এটার অনেক ভালো। তবে এটার সেন্টার অফ গ্র্যাভিটি এতটাই লো যে আপনি যখনই লিন করছেন ইউ আর নট ফিলিং এনি ওয়েট অ্যাট দি টপ পার্ট অফ দি বাইক। মানে আমি তো উপরে বসে আছি, রাইট? সো আমি লিন করছি, ইটস ভেরি স্টেবল। আমার কাছে মনে হচ্ছে না যে বাইকটা এভাবে যখন কাত হয়ে আছে তখন এটা পড়ে যেতে পারে, বিকজ of the low center of gravity as well as the very evenly distributed mass throughout the motorcycle. Usually একটা প্রবলেম হয়ে থাকে যে নেকেড বাইকগুলো যখন আপনি হাই স্পিডে থাকবেন, স্পেসিফিক্যালি যদি আমি বলি 100+, তখন ওটার হ্যান্ডলিংটা অনেক চেঞ্জ হয়ে যায়। দ্য বিহেভিয়ার গেটস চেঞ্জ, দ্য বাইক ফিলস ভেরি লাইট অ্যান্ড ইটস নট ভেরি অ্যাজাইল অ্যাট দোজ স্পিডস। বাইক ম্যানিউভার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ফর এক্সাম্পল আমি যদি ডিরেক্ট কম্প্যারিজন করি MT-15 সাথে, 100+ স্পিডে কিন্তু বাইকটার হ্যান্ডলিংটা একটু ডিফারেন্ট হয়ে যায়। ইটস ভেরি গুড আপ টু 100, বাট 100+ গেলে দ্য বাইক বিহেভিয়ার changes a bit. But this on the other hand, to be honest, since I'm not comparing it with any other brands, আমি এই ব্র্যান্ডেরই একটা মডেলের সাথে কম্পেয়ার করছি। মানে এটা ডিজাইনটা এমনভাবে করা যে আমার কাছে কোনো ডিফারেন্স ফিল হয় নাই
that I'm not riding a faired motorcycle. Naked হওয়ার পরও the aerodynamics felt very good. I don't know why, but it felt good. It could be because of the thing that I was telling earlier, যে এটার center of gravity অনেক low. This could be one reason, and maybe the overall bike ergonomics. সেই সাথে কিছু জায়গায় কিন্তু আমার অনেক অফরোডও করতে হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্টিপ হিলস আছে, ডাউন হিলস আছে, সেই সাথে দেখা যাচ্ছে রাস্তার ট্র্যাকশন খুব একটা বেশি না, অনেক ধরনের ধরেন হাউ ডু আই সে, মানে এক কথায় ইটস নট লাইক দি ইউজুয়াল হাইওয়েজ। আমি কাঁচা রাস্তায় অনেক জায়গায় চালিয়েছি, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে রাস্তা ভেজা ছিল। দি অফ রোড কেপেবিলিটিস অফ দিস মোটরসাইকেল ইজ ভেরি গুড এজ ওয়েল। আমার কাছে ওভারঅল বাইকের ট্র্যাকশন লুজ হচ্ছে এমন মনে হয়নি, যতখানি মনে হয়েছে আই ফেল্ট ইট ওয়াজ বিকজ অফ দি টায়ার, but overall the bike felt very strongly attached to the ground regardless of the terrain. So off-road capabilities is very good as well. কারণ আমি অফরোড করার জন্য এক মিরিঞ্জা ভ্যালি গিয়েছি। মিরিঞ্জা ভ্যালিতে কিছু ভিতরে আঁকাবাঁকা ট্রেল আছে, যেখানে মোটামুটি ডিসেন্ট অফরোড আছে। সেই সাথে পাশাপাশি আমি গিয়েছিলাম আরেকটা রাস্তায় অফরোড করার জন্য, সেটা হচ্ছে টিন্ডু। সো টিন্ডু যাওয়ার সময় কিন্তু অনেক ভালো স্টিপ কিছু টাইট সিচুয়েশন আছে, যেখানে কিছু কিছু জায়গায় আমার টারম্যাক ছিল, কিছু কিছু জায়গায় ছিল আমার ডিফারেন্ট টাইপস অফ টেরেন। সো ওই জায়গাও কিন্তু আই ফেল্ট ভেরি কনফিডেন্ট। সেই সাথে ডুয়াল চ্যানেল এবিএসটা আমাকে কিছুটা অ্যাডেড কনফিডেন্স দিয়েছে, যদিও অফরোডে আসলে এবিএস না থাকাটা ভালো, অ্যাটলিস্ট দি রিয়ার এবিএস, বাট অ্যাট টাইমস আই ডিড নট ইভেন ফিল লাইক দ্য এবিএস ওয়াজ গেটিং লকড। আই মিন ইট ওয়াজ নট ইভেন বিং এনগেজড, কারণ আমার ব্রেক তেমন চাপাই লাগেনি। সো অফরোড ক্যাপাবিলিটি ইজ ভেরি গুড ফর দিস মোটরসাইকেল। এতক্ষণ ধরে আমি সমস্ত কথা যা যা বলেছি সবগুলো বাইকের ভালো দিক, অ্যাজ ইন প্রোজের কথা বলছিলাম, বাট বাইকের খারাপ দিক নিশ্চয়ই আছে, কনস তো থাকবেই। আর আমি শুরুতেই বলেছিলাম আমি জেনুইন রিভিউ দিব, বাইকটা রাইড করলে আমি এটার ভালো এবং খারাপ দিক দুটাই আমি অ্যানালাইজ করতে পারবো। অ্যান্ড যেহেতু আমি অ্যাপ্রক্সিমেটলি 1400 কিলোমিটার্সের মতো টোটাল রাইড করেছি, সেই 1400 কিলোমিটার্স রাইড করার পর খারাপ দিক পেয়েছি। সর্বপ্রথম খারাপ দিকগুলো আমি বলবো রাইড করা ছাড়াই, যে জিনিসগুলো আসলে আমার ইয়ামাহা গ্লোবালকে উদ্দেশ্য করে বলা। এই বাইকের ডিজাইন অনেক দিক থেকে ভালো হলেও বেশ কিছু জায়গায় এখানে কমতি রয়েছে। ফর এক্সাম্পল, দ্য মোস্ট কমন কমপ্লেন যে এই সেগমেন্টের একটা বাইকে, কোয়ার্টার লিটার একটা বাইক, সেই সাথে দেখা যাচ্ছে এমন একটা প্রাইস ট্যাগের বাইকে এত বেসিক ইনস্ট্রুমেন্টাল কনসোল মানায় না। তার মধ্যে এখানে নাই গিয়ার ইন্ডিকেটর, এখানে দেখা যাচ্ছে আপনি টাইম দেখতে পাচ্ছেন না অ্যাট ওয়ান গ্ল্যান্স, ইউ হ্যাভ টু ক্লিক অন দি সিলেক্ট বাটন আ ফিউ টাইমস টু টগল বিটুইন অল দি অপশনস। হ্যাঁ, ট্রিপ মিটার দুইটা আছে, এখানে অ্যাভারেজ ফিউল ইকোনমি দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ এ গুড থিং, বাট তারপরও অনেক বেশি বেসিক হয়ে গেছে। আমি আরও এক্সপেক্ট করতেছিলাম সামান্য বেটার। এই বাইকটা কিন্তু BS6 কমপ্লায়েন্ট, কিন্তু BS6 কমপ্লায়েন্ট হওয়ার পরও এখানে কিন্তু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে AHO ফিচারটা, উইচ ইজ আ মাস্ট ইন BS6 বাইকস। এখানে কিন্তু হেডলাইটের সুইচটা ডেডিকেটেডভাবে দিয়ে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের অনেক ইউজারদের জন্য কনভিনিয়েন্ট হেডলাইট সুইচ, বাট আমার জন্য পার্সোনালি কনভিনিয়েন্ট না। বিকজ ফর এক্সাম্পল, আমি যখন ট্রাফিকে আছি, হঠাৎ করে আমি কিল সুইচটা অফ করেছি, হেডলাইটটা কিন্তু বন্ধ করতে আমি ভুলে যাচ্ছি। আর যদি মনেও থাকে, ইটস এক্সট্রা হেডেক যে আপনি কিল সুইচটা বন্ধ করছেন, পাশাপাশি আবার আপনার আরেকটা বাটন টিপ দিতে হচ্ছে। সো এত টিপাটিপি করা আসলে সবার জন্য সহজ না, আমি প্রেফার করি না। আরেকটা বিষয় হচ্ছে, হেডলাইট সুইচ বন্ধ করার অপশন থাকলেও আপনি যখন ট্রাফিকে থাকবেন, কিল সুইচ অফ করলে কিন্তু হেডলাইট জ্বলতে থাকছে যদি আপনি হেডলাইটটা ম্যানুয়ালি অফ না করেন। তবে যদি সাইড স্ট্যান্ডটা নামিয়ে দেন, তখন কিন্তু অটোমেটিকলি হেডলাইটটা বন্ধ হয়ে যায়। সো দিস ইজ এ গুড থিং। কিন্তু এই সাইড স্ট্যান্ডের সাথে যে কানেকশনটা দেওয়া, এটা যদি সুইচ থাকার পরও কিল সুইচের সাথে দেওয়া থাকতো, তাহলে এই প্রবলেমটা আমি মনে করি সর্ট আউট হয়ে যেত। এটার যে সাসপেনশন সেটআপটা, এটাও কিন্তু অন দি স্টিফার এন্ড, ইটস নট ভেরি সফট। তবে হ্যাঁ, এটাও জিনিস আমাদের জানা দরকার, যত আপনি বিগ ডিসপ্লেসমেন্ট বাইকে যাবেন, বাইকটা একটু হেভিয়ার হবে, ইঞ্জিন বড় হবে, ওয়েট বাড়বে। সো ওই ওয়েটটাকে হ্যান্ডেল করার জন্য একটু স্টিফ সাসপেনশন প্রয়োজন, না হলে 1000 সিসির যে সুপার বাইকগুলো আছে সেগুলোতে স্টিফ সাসপেনশন থাকতো না। সো এটাতে একটু স্টিফ সাসপেনশন, বাট 150 সেগমেন্টের তুলনায় স্টিফ, বাট অন্যান্য বিগ বাইকের তুলনায় দেখা যাচ্ছে ইটস নট দ্যাট ব্যাড আইদার। যেহেতু এই বাইকের সাসপেনশন সেটআপটা কিছুটা স্টিফ, অ্যান্ড এটার রিজনও বলেছি, তবে আমি মনে করি গ্লোবাল ডিজাইন যদি চেঞ্জ করে এটা ট্রেডিশনাল টেলিস্কোপিক ফর্কগুলা বাদ দিয়ে বাই এনি চান্স USD ফর্ক দেওয়া যেত, it would have been a perfect setup
being a 250cc motorcycle. এবার যে দিকগুলো আমি বলবো সেটা হচ্ছে ইয়ামাহা বাংলাদেশ অর্থাৎ এসএম মোটরসকে উদ্দেশ্য করে তারা কিছু জিনিস করতে পারতো যেটা করলে আমরা ইউজাররা আরও বেশি স্যাটিসফাইড হতাম। সর্বপ্রথম তারা যে বাইকটা এনেছে এটা হচ্ছে FZ25। এটার আরেকটা ভেরিয়েন্ট আছে, লিটল বিট আপডেটেড ভেরিয়েন্ট উইচ ইজ দি FZS25। সো বাংলাদেশের মার্কেটে যদি সরাসরি FZS25টা ইন্ট্রোডিউস করা যেত FZ25 না করে, তাহলে আমি মনে করি ভালো হতো। ইয়ামাহা ইন্ডিয়া কিন্তু আফটার মার্কেট অফিসিয়াল LED ব্লিঙ্কার্স কিংবা ইন্ডিকেটার্স অফার করে থাকে উইথ অ্যান অ্যাডিশনাল প্রাইস ট্যাগ। সো ওইটা কিনতে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে যেহেতু এখন বাইক ম্যানুফ্যাকচার হচ্ছে কিছুটা মিনিমালিস্টিক চেঞ্জ যেগুলো অফিসিয়ালি যে পার্টসগুলো আফটার মার্কেট হিসাবে সাপ্লাই করছে ইয়ামাহা, সেটা যদি ডিফল্ট হিসাবে থাকতো ইট উড হ্যাভ বিন গুড। যেমন এই বাইকের সাথে এই ট্রেডিশনাল ওল্ড শেপ যে ইন্ডিকেটরগুলো আছে সেটা না দিয়ে যদি LED ব্লিঙ্কার্সগুলো দিত ইট উড লুক মাচ মোর স্লিকার অ্যান্ড বেটার। লাস্ট যে কটা খারাপ দিক বলেছি এগুলো ছিল আমার ইয়ামাহা গ্লোবাল এবং ইয়ামাহা বাংলাদেশকে উদ্দেশ্য করে বলা। তবে কিছু খারাপ দিক ইন জেনারেলও আছে। এই বাইকের থ্রটল রেসপন্স যথেষ্ট ভালো হলেও এটার টপ এন্ড কিন্তু খুব একটা স্যাটিসফ্যাক্টরি না। টপ এন্ডে দেখা যাচ্ছে এই ব্র্যান্ডেরই অন্যান্য যে 150 সেগমেন্টের বাইক আছে, ফর এক্সাম্পল দি MT-15, টপ এন্ডে কিন্তু MT-15 এগিয়ে চলে যায়। সো টপ এন্ড কুড হ্যাভ বিন আ লিটল বিট মোর। সো এই জিনিসটা আমি মনে করি একটা কমতি আছে। হ্যাঁ, তবে কিছু মডিফিকেশন করলে হয়তো বা আপনি টপ এন্ড একটু ভালো পেতে পারেন, লাইক মেবি ইনস্টলিং বিগার স্প্রকেট অন দি ফ্রন্ট, এক দাঁত বাড়িয়ে দিলে হয়তো আপনি ভালো টপ এন্ড পেতে পারেন। কিছুটা টর্ক স্যাক্রিফাইস হবে, বাট টপ এন্ড একটু ভালো পেতে পারেন, ক্রুজিং স্পিড ভালো পাবেন। দিস কুড বি ওয়ান সলিউশন, এটা ইউজাররা করতে পারে। বাট ওভারঅল ডিজাইনের মধ্যেই যদি এই চেঞ্জটা আনা যেতে পারতো ইট কুড হ্যাভ বিন বেটার। দ্য টপ স্পিড ইজ লেস। একটা ভালো জিনিস টপ স্পিড কম হলেও সেটা হচ্ছে এই বাইকের স্পিডোমিটার রিডিং অনেক অ্যাকুরেট কম্পেয়ার টু অল দি কম্পিটিটার্স। এটার স্পিড ভেরি ক্লোজ টু জিপিএস বা এরার, যেটা জিপিএসের সাথে তুলনামূলক অনেক কম, যেটা এই সেগমেন্টের অন্যান্য যে বাইকগুলো আছে বা কম্পিটিটর বাইক যেগুলো আছে সেগুলোতে স্পিডোমিটার রিডিং এরার অনেক বেশি দেখায়। দ্যাট মিনস মিটারে আপনি অনেক বেশি দেখবেন, অ্যাকচুয়াল স্পিড কম। সো এটার স্পিড, টপ স্পিড যাই হোক না কেন, ইটস ভেরি ক্লোজ টু অ্যাকুরেট, যেটা আপনার সেম বাইক কম্পিটিটর যদি ওই স্পিডে থাকে আপনি স্টিল তার আগেই থাকবেন। সো এই জিনিসটা একটা লক্ষণীয় ব্যাপার উইচ ইয়ামাহা ইজ ডুইং। সেই সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, এই বাইকের 6th গিয়ারটা মিসিং। 6th গিয়ার যদি থাকতো দিস উড হ্যাভ বিন আ কমপ্লিট প্যাকেজ। আমি যদিও অনেক সফট চালিয়েছি, কিছু জায়গায় পুশ করেছি, বাট আই স্টিল ম্যানেজ টু গেট ফিউল ইকোনমি অফ somewhere around 37 kilometers per liter, but that was like a mixed riding condition. তবে হ্যাঁ, ব্র্যান্ড নিউ বাইক হিসাবে এটার ফিউল ইকোনমি একটু কম হতেই পারে, বিকজ আই জাস্ট ব্রোক ইন দ্য বাইক। এটার ব্রেকিংটা মাত্র কমপ্লিট হয়েছে, সেই সাথে আমি হাইওয়েতেও পুশ করেছি। হয়তো বা বাইকটা আর একটু পুরানো হলে মেবি দ্য ফিউল ইকোনমি মাইট ইনক্রিজ বাই 2 to 3 kilometers per liter. সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই, সব কিছুই ভালো এই বাইকের, এটা রাইডিং এক্সপিরিয়েন্সও অসাধারণ ওভারঅল, বাট এই বাইকের প্রাইস ট্যাগটা আমি মনে করি 1.5 লক্ষ টাকা যদি কম হতো তাহলে ইট উড হ্যাভ বিন আ সুইট স্পট অ্যান্ড ডেফিনেটলি বাইক সেলস বুম করতো। এখন যে করছে না তা না, দ্য লয়াল ইয়ামাহা ইউজার্স আর স্টিল গোয়িং টু বাইট, বাট তখন সেলস আরও বাড়তো। তবে হ্যাঁ, গ্লোবালি ইয়ামাহা বাইকের প্রাইস বেশি, দিস ইজ নাথিং নিউ। ইন্ডিয়াতে ফর এক্সাম্পল দি R3 অ্যান্ড দি MT-03 ওইটার প্রাইসও কিন্তু অনেক হাই, বিকজ ইটস বিং ইম্পোর্টেড, বাট স্টিল ইয়ামাহা বাইকের প্রাইস কম্পিটিশনের তুলনায় একটু সবসময় বেশি থেকে থাকে। মেবি ইয়ামাহা বাংলাদেশ কুড পিক ইন টু দিস লিটল থিং, বাট তাদের কথাও লজিক্যাল। দে আর প্রোভাইডিং এক্সেলেন্ট সার্ভিস, স্পেশালি এক্সেলেন্ট আফটার সেল সার্ভিস, যেটা অন্যান্য ব্র্যান্ড করে থাকে না। অ্যাটলিস্ট আপনার মানে ইয়ামাহার কোনো 3S-এ গিয়ে যদি আপনি আফটার সেল সার্ভিস নেন আপনার মায়ের খাইতে হবে না। অনেক ব্র্যান্ড কিন্তু মায়েরও দিয়ে থাকে কাস্টমারকে। সো এই জিনিসটা আপনার আই এম শিওর মানে ফেস করতে হবে না। সো এদিক থেকে আফটার সেল সার্ভিস ইজ গুড। সো মেবি একদিক থেকে প্রাইস বেশি হওয়া সত্ত্বেও অন্য দিক থেকে পোষা যাচ্ছে। সো আজকের জন্য এতটুকুই। দিস ইজ মাই Yamaha FZ25 review after riding for 1400 kilometers. So until next time, take care. Allah Hafiz.